সপ্তাহ ধরে একটি নতুন বিষয়ে ঘুরছে, সেটা হচ্ছে বুথের ভূত। এ রাজ্যের শাসক দল এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কার্যত একই দাবি ভারতের নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে, এবং সেই দাবির মূল বিষয়বস্তু অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য একটি ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার লিস্ট দরকার। কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে যেমন 2024, 2025 এবং সদ্য গত সপ্তাহে আমাদের প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে নির্বাচন কমিশনের হাতে আমরা প্রথমে 16 লক্ষ, পরে 17 লক্ষ এবং তারপরে 13 লক্ষ ভুয়ো ভোটারের নাম আমরা জমা দিয়েছি। এবং ভুয়ো ভোটার মানে তাদের ডবল এন্ট্রি আছে, এই ভোটারের নাম আমরা জমা দিয়েছি। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি যে নির্বাচন কমিশন এ রাজ্যে নির্দিষ্টভাবে ভোটার তালিকা স্বচ্ছ করতে পারছে না। তার কারণ এ রাজ্যের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন ভোটার তালিকায় পরিকল্পিতভাবে ভূত ঢোকানোর প্রয়াস জারি রেখেছে। আপনারা জানেন যে বারাসাতের এক তৃণমূল নেত্রী তিনি প্রকাশ্য সভায় বলেছেন যে ওপার থেকে এলে কোন কোন দাদা আছে, কি কি রেট আছে, তাতে নকল রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া যাবে। নির্বাচন কমিশন এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জানেন যে আধার ভোটার সংযুক্তিকরণের জন্য ইউআইডিআই এবং ইলেকশন কমিশনের যে নিজস্ব টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং আধার ভোটার সংযুক্তিকরণ এই প্রক্রিয়াটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইলেকশন কমিশন বেশ কিছু পদক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের 7,63,00,000 ভোটারের মধ্যে সর্বশেষ যে ডেটা, তার মধ্যে 48% ভোটার ইতিমধ্যেই স্বেচ্ছায় আধার এবং ভোটারের সংযুক্তিকরণ করিয়ে নিয়েছেন। 3 কোটির কিছু ভোটার আধারের সংযুক্তিকরণ করিয়েছেন। নির্বাচন কমিশন যখন আধার এবং ভোটারের সংযুক্তিকরণের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন এই রাজ্য সরকারের, এই রাজ্য প্রশাসনের একটি বিস্ফোরক ঘটনা আমাদের সামনে এসছে। এতদিন আমরা জানতাম প্রথমে রেশন কার্ড, রেশন কার্ডের পর আধার কার্ড, আধার কার্ডের পর ভোটার কার্ড, বা কখনো রেশন কার্ড, রেশন কার্ডের পর ভোটার কার্ড, ভোটার কার্ডের পর আধার কার্ড। এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদেশিদের ভুয়ো বিয়ের সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একটা নতুন চক্রের হদিশ পাওয়া গেছে। একই সঙ্গে তারা নাগরিক হতে চাইছে এবং সাইমালটেনিয়াসলি ভোটার তালিকায় নাম তুলতে চাইছে। ভারতীয় জনতা পার্টি এই বিস্ফোরক অভিযোগ আজকে শুধু করছে, আপনাদের সামনে আনছে তা শুধু না, আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকিস্তানি নাগরিক, বাংলাদেশি নাগরিক তাদেরকে নকল বিয়ের সার্টিফিকেট দিয়ে, ইভেন ডিজিটাল সিগনেচার অবধি নকল করে সার্টিফিকেট বিক্রি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। এ নিয়ে চুপিসারে হাজার হাজার এরকম ধরনের সার্টিফিকেট চিহ্নিত হওয়ার ফলে এবং ঘটনাচক্রে এই হাজার হাজার যে সার্টিফিকেট চিহ্নিতকরণ হয়েছে ঘটনাচক্রে, সবই দিদিমণির যে ডাকনাম দেওয়া যে গোষ্ঠী, জনগোষ্ঠী, দিদিমণি একটি জনগোষ্ঠীর ডাকনাম দিয়েছেন দুধেল গায়ে, সেই দিদিমণির ডাকনাম দেওয়া জনগোষ্ঠীরই 80-85%। এবং ভারত সরকার যখন এদের নিয়ে প্রশ্ন তোলে, তখন
আইন দপ্তর, বিবাহ নিবন্ধন আইন দপ্তরের অধীন। আইন দপ্তর মাননীয়ার দপ্তরকে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি লিখে এর তদন্ত এবং ভেরিফিকেশন করতে বলেন। আইন দপ্তর পিঠ বাঁচাতে মাননীয়ার দপ্তরকে ভেরিফিকেশন করার জন্য, দেখার জন্য প্রতিটি ম্যারেজ সার্টিফিকেট নাগরিকত্বের জন্য যাদের চাওয়া হচ্ছে বলে কবে? 24 সালের ফেব্রুয়ারি মাসে, 1 বছর আগে। হাজার হাজার এমন ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট ধরা পড়ার পর 1 বছর ধরে মাননীয়ার দপ্তর এ নিয়ে কোনো পদক্ষেপ করেননি। এবং কখন আইন দপ্তর এ ধরনের কাজ করতে বাধ্য হয়? আপনাদের উদাহরণ দিচ্ছি। পাকিস্তানি এক মহিলাকে ভারতীয় সাজিয়ে বিয়ের সার্টিফিকেট দিয়ে দেওয়া, পাকিস্তানি এক নাগরিককে ভারতীয় সাজিয়ে বিয়ের সার্টিফিকেট দিয়ে দেওয়া, বেশি দূর না, কলকাতা শহরের ঘটনা। এই যে সাহার কাইজার, পাকিস্তানি নাগরিক, বিয়ের সার্টিফিকেটে দেখানো হচ্ছে তিনি ভারতীয় নাগরিক, তার আধার কার্ড নাম্বার অবধি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তে তারই দেওয়া একটি এফিডেভিট আবিষ্কার হয়েছে, যে এফিডেভিটে এই কাইজার বলছেন তার পাকিস্তানি নাগরিকত্বের কথা, তার করাচির ঠিকানা দিয়েছেন এবং তার পাসপোর্ট নাম্বার অবধি বলেছেন। তারই দেওয়া হলফনামা পাকিস্তানি নাগরিকের। আর তিনি এখানে এসে শেক্সপিয়ার সরণির ঠিকানা দিয়ে ভারতীয় হয়ে ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। পাকিস্তানি নাগরিকও বিনা বাধায় কোন রকম কোনো সমস্যার মুখে না পড়ে এখানে বিয়ের সার্টিফিকেটে ভারতীয় হয়ে যাচ্ছে। আরো একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। একজন বাংলাদেশি নাগরিক, এই বাংলাদেশি নাগরিকও দাবি করছেন যে তিনি ভারতীয় এবং তার ম্যারেজ সার্টিফিকেট ভারতীয় হিসেবে বের হয়ে যাচ্ছে। তিনিও ভারতের আধার নাম্বার দিয়ে এই ম্যারেজ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন করাচ্ছেন। একই সঙ্গে আপনাদের এরকম গোছা গোছা ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট আমরা দেখাচ্ছি। আমাদের হাতে যা এসছে এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট, এগুলি সবই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট। এবং সবচেয়ে চিন্তার বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিক হোক বা পাকিস্তানি নাগরিক হোক, যে ডিজিটাল সিগনেচার ই অথেন্টিকেটেড হচ্ছে সেটা অবধি নকল হয়ে যাচ্ছে লোকাল কোনো সরকারি কর্তার, স্টেট সার্ভিসের অফিসারদের ডিজিটাল সিগনেচার নকল হয়ে এখানে ম্যারেজ সার্টিফিকেট জেনারেট হয়ে যাচ্ছে। আইন দপ্তরের কাছে এর পূর্ণ হিসেব আছে। হাজার হাজার এমন বিদেশি এসে এখানে নকল বিয়ের সার্টিফিকেট বানিয়ে ভারতীয় হয়ে ভোটার তালিকায় নাম তুলছে। কেন আজকে আমরা এই প্রসঙ্গ উত্থাপন করছি? তার কারণ এই বাংলাদেশি এবং পাকিস্তানি দুটি নাগরিকের যে টেস্ট কেস হিসেবে, স্যাম্পল হিসেবে আপনাদের দিচ্ছি, দেখাচ্ছি, এই দুজনই ম্যারেজ রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্ট হিসেবে আধার কার্ড দেখিয়েছে ভারতীয় হিসেবে, আধার কার্ড। তার ফলে নির্বাচন কমিশন যখন বুথ থেকে ভূত তাড়াবার জন্য আধার কার্ডের সংযুক্তিকরণ করছে, তখন আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার ডিকেডাল পপুলেশনের গ্রোথ অনুযায়ী যা জনসংখ্যার যা হওয়া উচিত তার তুলনায় আধার কার্ড পপুলেশন বেশি। অর্থাৎ কোনো একটি পিনকোডে 2011 সেন্সাসের পর গত 13 বছরে সাধারণ যে জনসংখ্যার বৃদ্ধি, সেই অনুযায়ী যদি দেখা যায় যে সেখানে 50,000 মানুষের আজকে বসবাস হওয়া উচিত, সেখানে দেখা যাচ্ছে আধার কার্ডের সংখ্যা ওই পিনকোডে 1 লক্ষ। তাহলে ওই 50,000 অতিরিক্ত আধার কার্ড আসছে কোথা থেকে? এবং ঘটনা চক্রে যে পিনকোড এরিয়ায়, যেহেতু এটি জাতীয় নিরাপত্তার বিষয়,
ইউআইএডিএ নির্দিষ্ট ক্লাসিফাইড ডকুমেন্ট আমরা প্রকাশ্যে আনছি না, কিন্তু দেখা যাচ্ছে অদ্ভুতভাবে যে পিনকোডে আধার পপুলেশন নর্মাল ডিকেটাল গ্রোথ সহ নর্মাল পপুলেশনের থেকে বেশি, ম্যারেজ সার্টিফিকেটও আখ ছাড় সেই এলাকাগুলিতেই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এই ফেক ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে ভোটার কার্ড তৈরি করা এবং নাগরিকত্ব পাইয়ে দেওয়ার একটি অন্যতম বড় আখড়া হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আরো নির্দিষ্টভাবে বলতে গেলে ক্যানিং, গোসাবা, বীজপুর, উত্তর দিনাজপুরের সীমান্ত ঘেঁষা কিছু এলাকা থেকে সবচেয়ে বেশি হাজার হাজার ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। একটা চক্র চলছে যে দালালেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ক্যানিং গোসামার ওই লাইনে, বীজপুর চত্বরে, উত্তর দিনাজপুরে, নদিয়ার একটি বড় পার্টে পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে তারা এই সার্টিফিকেট প্রক্রিয়া করে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিচ্ছে। কারণ আপনার বাধ্যবাধকতা নেই, যে কোনো ম্যারেজ অফিসারের কাছে গিয়ে আপনি আপনার বিবাহ রেজিস্ট্রেশন করতে পারেন। গতকালও বীজপুরে একটা এফআইআর হয়েছে, মারাত্মক ঘটনা। বিদেশি কাউকে এদেশে নিয়ে এসে ভারতীয় বলে নকল ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার একটি এফআইআর গতকালও বীজপুর থানায় হয়েছে এবং সেই এফআইআর চেপে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ। বীজপুর থানার হওয়া সেই এফআইআর চেপে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এবং আমাদের নির্দিষ্ট অভিযোগ যে মুখ্যমন্ত্রীর আদর করে দেওয়া যে ডাক নাম একটি সম্প্রদায়ের একটি জনগোষ্ঠীর তিনি দিয়েছেন, যাদের মুখ্যমন্ত্রী আদর করে দুধেল গাই বলেন, ঘটনাচক্রে এই ম্যারেজ সার্টিফিকেশনের ক্ষেত্রেও সেই দুধেল গাইদেরই নাম বেশি পাওয়া যাচ্ছে। এবং এই যে মোডাস অপারেন্ডি, এই যে মোডাস নিয়ে যেভাবে ভুয়ো বিয়ের সার্টিফিকেট নিয়ে হাজার হাজার ভোটার, বিদেশি ভোটার, তার নাম পশ্চিমবঙ্গে উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়, সে নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। কেন চিন্তিত? কিভাবে ভোটার তালিকায় নাম উঠছে? আপনারা জানেন যে ভোটার তালিকায় এএসডি ভোটার একটি বিশেষ ক্লাসিফিকেশন আছে, অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার্স। আমি কোনো বিদেশিকে যদি বিয়ে করে আনি বা কোনো বিদেশি যদি দেখায়, মিথ্যে ভাবে দেখায় যে আমার সঙ্গে তার বিবাহ বন্ধন হয়েছে, তার একটি ম্যারেজ সার্টিফিকেট জেনারেট হয়েছে, তাহলে সেই ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে আপনি ভোটার তালিকায় নাম তোলার জন্য চাইতে পারেন। তাহলে বিদেশি প্রথমে আসছে, ভুয়ো ম্যারেজ সার্টিফিকেটে সে প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাচ্ছে, তারপরে তার স্বামী, তার পরিবার, শ্বশুর মশাই ইত্যাদিরা তাদের ভোটার তালিকায় নাম থাকছে। উল্টো হতে পারে, অর্থাৎ কোনো ভারতীয় মহিলাকে কোনো বিদেশি এসে বিয়ে করছেন, তার সার্টিফিকেট জেনারেট হচ্ছে এবং সেটা তারা বিএলওর কাছে জমা দিচ্ছেন শিফটেড ভোটার হিসেবে, দিয়ে বলছেন আমরা নাম তুলতে চাই। এবং বিএলওদের ম্যানেজ করে বিভিন্ন জায়গায় এই ধরনের নাম, হাজার হাজার নাম উঠেছে। তার তদন্ত করার জন্য আইন দপ্তরই তাদের নাগরিকত্ব যাচাই এবং ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা দেখার জন্য হোম দপ্তরকে লিখেছে। কিন্তু অদ্ভুতভাবে এই ম্যারেজ অথেন্টিকেশনের কাজ স্বরাষ্ট্র দপ্তর সঠিকভাবে করছে না এবং তাতেই আমাদের মনে হচ্ছে যে বিদেশি নাগরিকদের নকল বিয়ের সার্টিফিকেট দিয়ে এই চক্রের পেছনে একটি তোলামুলি ষড়যন্ত্র রয়েছে। নামকে অস্তে তদন্তের জন্য তারা স্বরাষ্ট্র দপ্তরকে বললেও আসলে এই কাজে বড় ধরনের গাফিলতি আমাদের রয়েছে বলে মনে হচ্ছে। এবং নির্বাচন কমিশনকেও আমরা এই নিয়ে জানাচ্ছি যে যেভাবে বিয়ের সার্টিফিকেট দিয়ে, যদিও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে বিয়ের সার্টিফিকেটের কোনো বৈধতা নেই, কিন্তু কোনো গৃহবধূ বা কোনো গৃহস্বামী সে যদি তার বিয়ের সার্টিফিকেট আর তার সঙ্গে আধার কার্ড ইয়ারোর সামনে প্রেজেন্ট করছে, নকল আধার কার্ড এবং নকল বিয়ের সার্টিফিকেট, তার ভিত্তিতে বহু জায়গায় ইয়ারোরা তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে নিচ্ছে।
আরো একটি মারাত্মক অভিযোগ আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে যে প্রথম ভোটার যারা 18 বছরের যারা ভোটার, সেই 18 বছরের ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, সেই বুথ লেভেল অফিসারদের তদন্তটাই মূলত গ্রহণীয়। অর্থাৎ কারোর বাবার নাম মায়ের নাম থাকলে যদি দেখা যায় তার বাড়িতে 18 বছরের কেউ বয়স হয়েছে, বিএলও তার বাড়িতে গিয়ে সেই 18 বছর পূর্ণ হওয়া সেই ব্যক্তিটির নাম, তার বাবা আর মায়ের নাম যেহেতু ভোটার তালিকায় রয়েছে, তার নাম সরাসরি নথিভুক্ত করে নিতে পারেন। বিএলওর রিপোর্টে যদি, বিএলও অ্যাপে যদি সেটাকে বলা হয়, জাস্টিফাই করা হয়, ইলেকশন কমিশন সহজেই নাম তুলে নেয়। একটি বড় চক্র সীমান্ত এলাকাগুলিতে কাজ করছে এবং আমরা বেশ কিছু ইআরওকে চিহ্নিত করেছি, যাদের নাম আমরা এখানে না বলে ইলেকশন কমিশনের কাছে জমা দেব। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বিশেষ করে এই প্রবণতা খুব চলছে গত 3-4 বছর ধরে। তারা 40 বছর, 42 বছর, 50 বছরের মানুষকেও কাউকে একটি বাবা সাজিয়ে, মা সাজিয়ে 18 বছরের ভোটার বলে নাম তুলে নিচ্ছে। সেক্ষেত্রে বিএলও কে ঘুষ দিয়ে হোক, বিএলও কম্প্রোমাইজড হয়ে হোক, বিএলও ভয় পেয়ে হোক, তাদেরকে বলা হচ্ছে যে এই ব্যক্তি, তার 18 বছর বয়স, তার বাবা এ, তার মা এ, ভুল বাবা ভুল মা দিয়ে 18 বছরে একবার নাম উঠে যাওয়ার পর সে বিএলও হ্যাঁ বলে দিলেই তার নাম ভোটার তালিকায় উঠে যাচ্ছে। যে বছর নাম উঠে যাচ্ছে পরের বছর সে ফর্ম 7 দিচ্ছে বা কারেকশনের জন্য দিয়ে বলছে যে আমার বয়স 18 বছর নয়, আমার বয়স 42 বছর। আপনারা জানেন যে 2 বছর, 3 বছর, 5 বছর পর ভোট হচ্ছে। প্রথম বছর কেউ একজন দেখলেন, এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে সন্তানের টাইটেল যা, বাবার টাইটেল আলাদা, বাবা মায়ের টাইটেল এক, সন্তানের টাইটেল আলাদা, সে নাম তুলছে 18 বছর বলে, রেকর্ড কারেকশন হয়ে যাচ্ছে পরের বছর সে 40 বছর, 50 বছর, যে ভুল করে ভোটার তালিকায় 18 বছরের নাম উঠে গেছে। এই দুটি প্রবণতা আমরা নির্বাচন কমিশনকে বলেছি। এক হচ্ছে যে যেহেতু পাকিস্তানি বাংলাদেশি নাগরিকেও আধার কার্ডের ভিত্তিতে এদেশি নাগরিক বলে বিয়ে রেজিস্ট্রেশন, হাজার হাজার ভুয়ো বিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নাম তোলা, এবং সেই নাম তোলার ক্ষেত্রে যে রোহিঙ্গা করিডর, ক্যানিং, গোসাবা থেকে শুরু করে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, বীজপুরের ঘটনা কালকে আপনাদের উল্লেখ করলাম, এ জিনিস আমাদের ভাবাচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হরিয়ানা, গুজরাটের ভোটারের নাম যদি পশ্চিমবঙ্গে থাকেন তা নিয়ে ভীষণ চিন্তিত, কিন্তু বাংলাদেশি পাকিস্তানি ভোটারের নাম, বাংলাদেশি পাকিস্তানি নাগরিকের নাম পশ্চিমবঙ্গের তালিকায় যদি উঠে যায় সে নিয়ে একটি বাক্যও বলছেন না। তিনি তার অবস্থান স্পষ্ট করুন। তার তো রেসপন্সিবিলিটি, আইন দপ্তর তো তার দপ্তরকে চিঠি দিয়ে এই ফেক যে ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া এবং শত শত ম্যারেজ রেজিস্ট্রার, ম্যারেজ অফিসারের ডিজিটাল সিগনেচার, সরকারি অফিসারের ডিজিটাল সিগনেচার নকল হয়ে বাজারে ঘুরছে এবং এইভাবে নাম তোলা হচ্ছে, তা আমাদের কাছে অত্যন্ত চিন্তার এবং অত্যন্ত উদ্বেগের। আমরা আজকে বিষয়টি আপনাদের সামনে রাখলাম, নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি নিয়ে যাব, আইন দপ্তরের কাছে এবং স্বরাষ্ট্র দপ্তরের কাছে। নবান্নে এরকম হাজার হাজার ফেক ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফাইল বন্দী হয়ে পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না। এর মধ্যে আরো একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে ভরতপুরের বিধায়কের সাম্প্রতিক কিছু মন্তব্য। এমন ভাবার কোনো কারণ নেই যে ভরতপুরের বিধায়ক শুধুমাত্র অতি উৎসাহী হয়ে এ ধরনের কথা বলছে। বাংলাদেশের হুজুরেরা যখন জলসা করে ইসলামিক বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গকে সংযুক্তিকরণ, গজওয়া হিন্দের কথা বলছেন বারবার প্রতিটি জলসায় বাংলাদেশের বিভিন্ন হুজুরেরা, এবং বিশেষ করে আরব দ্বারা প্রভাবিত হুজুরেরা যখন বলছেন, তখন পশ্চিমবঙ্গে একটি ধারাবাহিক, বিশেষ করে সেই জেলা মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, সেখানে
যে উরুস এবং জলসাগুলি হচ্ছে সেখানেও একই ধরনের প্রবণতা, এবং তারই প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের মুখে আমরা ধারাবাহিকভাবে পাচ্ছি। এমন নয় যে তিনি একবার মাত্র বলেছেন। 24 সালের মে মাসের ঘটনা প্রথম শুরু করেছিলেন, 1 মে বলেছিলেন শক্তিপুরে যে আমরা এখানে 70% মানে মুসলমানরা 70% এবং 30% হিন্দুকে যে কোনো সময় কেটে তারা ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারে। তারপর মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের তিনি কি ট্রিটমেন্ট করবেন, বিরোধী দলনেতাকে কিভাবে তিনি ঠুসে দেবেন, ইত্যাদি নানা কথা বলে চলেছেন। আমরা শুনলাম তাকে নাকি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ডাকা হয়েছিল। তৃণমূল এবং তার সঙ্গে শৃঙ্খলা দুটি শব্দ যায় না, কিন্তু যাই হোক, ডাকা যখন হয়েছিল ভালো কথা। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন শীর্ষ নেতৃত্বের মুখ থেকে হুমায়ুন কবিরকে সমালোচনা করে একটি শব্দও শুনতে পাইনি, এবং আমাদের মনে হচ্ছে যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরই প্রচ্ছন্ন বা পরোক্ষ মদতে এবং সংরক্ষণে হুমায়ুন কবিরেরা এ ধরনের কথা বলছেন। এবং সনাতনী বাঙালি, হিন্দু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালি তারা বুঝতে পারছেন, বুঝে গেছেন। সেই কারণে সমাজ থেকে আওয়াজ উঠেছে, হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি চায়। সমাজের আওয়াজ, ভারতীয় জনতা পার্টির আওয়াজ না। তাই এই হুমায়ুন কবির নামক, এর আগে আমরা জানি যে সিমির ফাউন্ডার মেম্বারকে এই মাননীয় রাজ্যসভার সদস্য করে পাঠিয়েছিলেন। সিমির মুখপাত্রতে আজও সরকারি বিজ্ঞাপন বেরোয়। নিষিদ্ধ সিমির যে তথাকথিত মুখপাত্র, সেই মুখপত্রে আজও সরকারি বিজ্ঞাপন নিয়মিতভাবে বেরোয়, এবং সরকারি বিজ্ঞাপনের টাকাতেই সেই মুখপত্রটি বেঁচে আছে। ধারাবাহিকভাবে বাঙালি হিন্দুকে, সনাতনী হিন্দুকে, বাঙালিকে, উদ্বাস্তু বাঙালিকে, শরণার্থ বাঙালিকে, যারা তাদের শেষ হোমল্যান্ড পশ্চিমবঙ্গে কোনো রকমে বেঁচে পড়তে রয়েছে, তাদের পেছনে এই হুমায়ুন কবিরদের লেলিয়ে দেওয়ার কাজটি করছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে যে কথা আমরাও বারবার বলছি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য যা কিছু করার, পরিবেশ পরিস্থিতি তৈরি করার এবং এই ধরনের হুলিগানদের প্রোটেকশন দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আমরা সরাসরি বলতে চাই যে আপনি বলুন যে কেন এভাবে পাকিস্তানি বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় ঘুরপথে আপনি তুলছেন। আপনি বলুন কেন আপনার মূল টার্গেট বাঙালি হিন্দু। আপনি বলুন যে আপনি কেন রামনবমী নিয়ে আপনার পুলিশ কমিশনার হোক বা পুলিশের লোকজন দিয়ে বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। এবং সবশেষে বলি যে বাঙালি হিন্দু জেগেছে, তাই আপনার যাবতীয় প্রয়াস তা কাজে আসবে না। নির্বাচন কমিশনকে আমরা আরো একবার ধন্যবাদ দিচ্ছি যে মাননীয়া যে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ করার কথা বলেছেন, সেই ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ নির্বাচন কমিশনও শুরু করেছে। আধার ভোটার সংযুক্তিকরণ তার প্রথম পদক্ষেপ। আমরা দাবি করছি এখন থেকে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে ভোটার তালিকায় ভোটারদের প্রবেশ করা হোক। আমরা মাননীয়ার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি কি বায়োমেট্রিক অ্যাক্সেসের মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় শুদ্ধভাবে ভোট করানোর পক্ষপাতী? আপনি স্পষ্ট করুন আপনার অবস্থান। যে গুজরাট, যে হরিয়ানা,
সেম এপিক নাম্বারের কথা বলেছেন, তার সংখ্যা মেরে কেটে 7,500 আমরা 13 লক্ষ ভুয়ো ভোটারের নাম নির্বাচন কমিশনের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জমা দিয়ে এসেছি। আপনি এই 13 লক্ষ যে ভুয়ো ভোটার ডিডুপ্লিকেটেড এর কাজ যাদের বাকি আছে, ডুপ্লিকেশন অর্থাৎ একাধিক জায়গায় যাদের নাম আছে, আপনি তাদের নাম বাদ দিতে চান কিনা, আপনি ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে চান কিনা, আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশি পাকিস্তানি ভোটারদের নাম বাদ দিতে চান কিনা, ভোটার তালিকায় দুধেল গায়রা যেভাবে বাইরে থেকে এসে নাম তুলছে তা বাদ দিতে চান কিনা, তা নিয়ে আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন। সার্টিফিকেটগুলোর কথা বলছেন, সার্টিফিকেটগুলো ইটসেলফ জাল নাকি জাল নথি দিয়ে আসল সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে? সার্টিফিকেটগুলোই জাল। তারা যারা সার্টিফিকেট তৈরি হচ্ছে, এটা চক্র কাজ করছে, যাদের কাছে কোনো নথি নেই, তার ফলে এই সার্টিফিকেটগুলোই হচ্ছে প্রাইমারি ডকুমেন্ট হয়ে যাচ্ছে। এবং কোনোভাবে তারা ভারতবর্ষে, আপনারা জানেন যে আধার নাম্বার পেতে হলে 6 মাস ভারতবর্ষে থাকলেই হবে। আধার ইজ নট দ্য নেসেসারি ডকুমেন্ট ফর দ্য সিটিজেনশিপ। আপনি 6 মাস কোনো একটি জায়গায় থাকলেই আপনি আধার কার্ডের নিবন্ধন করতে পারেন। চিন্তার বিষয় হচ্ছে প্রত্যেকটি ম্যারেজ সার্টিফিকেটে আধার কার্ড রয়েছে, অর্থাৎ মোডাসটা হচ্ছে আধার কার্ড করে নিচ্ছে। আধার কার্ড পাকিস্তানি বাংলাদেশি দুপক্ষই, তাহলে পাকিস্তানি কি আধার কার্ডটা আসল বানিয়েছে? সেটা দেখতে হবে। আধার কার্ড আসল না আধার কার্ডটাও নকল, সেটা দেখতে হবে। সেটা তদন্ত সাপেক্ষ, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং এখানকার স্বরাষ্ট্র দপ্তরের তদন্তের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের হাতে যেটা এসছে সেটা মারাত্মক, যে আধারকে ডকুমেন্ট দিয়ে, আধারের নাম্বার দিয়ে ফেক ম্যারেজ রেজিস্ট্রেশন জারি করার পর সেটাতে সিটিজেনশিপ চাওয়া এবং সেখান থেকে ভোটার তালিকায় নাম তোলার একটি বড় ধরনের চক্র পশ্চিমবঙ্গে কাজ করছে। আপনি নদিয়ার কথা বলছিলেন, শান্তিপুরেই ভ্যাট থেকে অসংখ্য ভোটার কার্ড উদ্ধার হয়েছে, আর যেগুলো সবকটারই ঠিকানা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা। ঠিক আছে, এমন হাজারো আছে। এখন সেই ভোটার কার্ড শান্তিপুরের ভ্যাট থেকে উদ্ধার হলো, কোনো পার্টি অফিসের ঠিকানায় ছিল কিনা জানি না। সিপিএম আমলে লোকাল কমিটি সেক্রেটারির কাছে ওই এলাকার বুথের গোছা গোছা ভোটার কার্ড থাকতো। সিপিএম যদি খেলাটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে খেলছিল, এখন গত 15 বছরের তৃণমূল কংগ্রেস এটা ইউনিভার্সিটি লেভেলে নিয়ে গেছে, চুরি সন্ত্রাস। তো তার ফলেতে পার্টি অফিসের ঠিকানায় ছিল কিনা দেখুন, তদারকি শুরু হয়েছে বলে সেসব এখন ভয় পেয়ে তারা ভ্যাটে ফেলে দিয়েছে কিনা সেটাও দেখতে হবে। সবকটা কার্ডই উত্তর 24 পরগনার ঠিকানা আছে তো, এই ঘটনা আছে, আমরা বারবার বলছি সে কথা। তাহলে বোঝা যাচ্ছে যে ভোটার কার্ডেরও পাঁচ, উত্তর 24 পরগনার ভোটার কার্ড শান্তিপুরের ভ্যাট অব্দি যেতে পারে। ইলেকশন কমিশনেই আমাদের মুভ করতে হবে। আমাদের ইলেকশন কমিশনের মুভমেন্টের ফলেই, আমাদের বায়োমেট্রিক দাবি বারবার জানানোর ফলেই দেখেছেন নির্বাচন কমিশন আধার এবং ভোটারের সিডিং বা আধার ভোটার সংযুক্তিকরণের কাজ হাতে নিয়েছে। কারণ নির্বাচন কমিশনও বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে এই আধার ভোটার সংযুক্তিকরণ করতে গিয়ে অনেক নকল আধারও বেরিয়ে আসবে। যে সমস্ত বিদেশি নাগরিক, আপনারা জানেন যে 24-এর নির্বাচনের আগে প্রায় 90,000 আধার পশ্চিমবঙ্গে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তাতে মাননীয় ক্ষেপে উঠেছিলেন যে আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। পরবর্তীকালে পদ্ধতিগতভাবে যেভাবে তাদের অ্যাক্টিভেশনে যাদের যাদের দেওয়ার দরকার তাদের দেওয়া হয়েছে। কিন্তু এই 91,000-এর একজনও, সবাই বলেছিলেন আমাদের আধার অ্যাক্টিভেট করা হোক, কিন্তু একজনও বলেননি যে আমি বাংলাদেশি বা পাকিস্তানি নাগরিক নয়। ব্যুরো অফ ইমিগ্রেশন বাংলাদেশের নাগরিক বৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়ে আধার কার্ড বানিয়ে ভারতীয় হয়ে দিব্যি থাকছিল। কিন্তু ব্যুরো অফ ইমিগ্রেশনের রেকর্ডে যাদের নথি ছিল সেই নথিগুলি কিন্তু তখন তারা ডিঅ্যাক্টিভেট করেছিল। সেই আধারগুলি যখন ডিঅ্যাক্টিভেট হলো, একজনও বেরিয়ে এসে বললেন না যে আমি ভারতীয়, আমার আধার কেন ডিঅ্যাক্টিভেট করা হলো। আজ সময় এসছে সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরকে বাছাই করার, এবং তারই প্রথম পদক্ষেপ আধার ভোটার সংযুক্তিকরণ। কিন্তু এর মধ্যেও আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করছি যে এখন একটি নতুন উপকরণ আমাদের সামনে এলো, যে আধার দিয়ে ম্যারেজ সার্টিফিকেট, তারপর সেই ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে ভোটার কার্ড তৈরি। নিচের স্তরে এই রাজ্য সরকারের অফিসাররা, বিশেষ করে বিস্তীর্ণ এলাকায়, যে এলাকাগুলির কথা বলছি, সেই এলাকার বিএলও কারা তারা জানেন। ভয়ে হোক ভক্তিতে হোক বিএলওরা ভোটার লিস্টে নাম তাদের তুলে দিচ্ছে এই ভুয়ো নকল
ডকুমেন্ট দেখিয়ে, যা আমাদের জন্য অত্যন্ত চিন্তার। আমরা যারা হিন্দু বাঙালি তাদের জন্য চিন্তার, যে আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর পর আর পশ্চিমবঙ্গে থাকতে পারবো তো? সবকিছু নকল তথ্য দিয়ে, নকল ডকুমেন্ট যে যদি ভোটার লিস্টটাই মোটামুটি ওদের হাতে চলে যায়। বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেছেন জিতে আসলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেবেন। দিলীপ ঘোষ পর্যন্ত বিরোধিতা করেছেন, কিন্তু আজকে সমীক্ষা করে সংখ্যালঘু বিজেপি কর্মী তারা শুভেন্দু অধিকারীর মন্তব্য হতাশ একেবারে। কেউ শুভেন্দু অধিকারী মন্তব্যে হতাশ না। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পেছনের তত্ত্ব হলো যে বিধানসভাতে যেভাবে গণতন্ত্রকে বারবার হত্যা করা হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বললেই তখন যখন টার্গেট করা হচ্ছে এবং তার জন্য আদুরে সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণেই তিনি তার যে মনের প্রচন্ড ব্যথা, গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে হত্যা করার যে ব্যথা, সেই ব্যথা প্রকাশ করেছিলেন। এবং সারা বাংলার সনাতনী হিন্দু বাঙালি জানেন যে এক আছি তো ঠিক আছি। এই যে ধারাবাহিক ঘটনাটা চলছে, কি বলবেন? কালকে আক্রমণ হলো, আমি এই বিষয়টাতে একটু অ্যাড করে দিচ্ছি। রায়পুরের ঘটনায় আদালতে গেছিলেন শুভেন্দু বাবু এবং আগামী সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি ডেট দিয়েছেন। আগে আপনার বিরোধী দলনেতা গতকালই ঘোষণা করেছেন তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আদালত নির্দেশিত। আদালত বারবার বলে দিয়েছেন তার নিরাপত্তার কেমন ধরনের নিরাপত্তা তাকে দিতে হবে। শওকত মোল্লা জাহাঙ্গীরকে নিরাপত্তা দেওয়া আর শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেওয়া এক না। তিনি গতকালই ঘোষণা করেছিলেন আদালতে যাবেন, আদালত এই বিষয়টি বিচার করবেন। আদালতের মতো কাজ করছেন। রাজ্য সরকারকে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে, রুট স্যানিটাইজেশন হয়েছিল কিনা, কত পুলিশ কর্মীর ডিপ্লয়মেন্ট ছিল, কারা ওখানে কি করেছিল, কিভাবে কালো পতাকা নিয়ে সামনে এলো, পুলিশ তাদেরকে চেস করেছিল কিনা, সব রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে, অ্যাফিডেভিট করে দিতে হবে, জেলা পুলিশ দেবে। তারও সাথে আজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পথে নেমেছে, প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আগামী 27 তারিখ এই পুলিশ সুপারের অফিস আমরা ঘিরব। আমরা দেখতে চাই যে পুলিশ রাজ্য চলবে না বাঙালি হিন্দুর রাজত্ব চলবে। পুলিশের এই ভূমিকা, যেটা আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা নিয়ে কোনো কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের পুলিশ, আইপিএস অফিসাররা এখন সময় মনে হয় এসে গেছে, তাদের একাংশ, কিছু লোক এখনো আছে যারা ঠিকঠাক থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দূরবর্তী নৈকট্যে রাখেন না। অশোক স্তম্ভ নামিয়ে দিয়ে জোড়া ফুল লাগিয়ে নিন, সুবিধা হবে আমাদের ডিল করতে। অশোক স্তম্ভ রেখে আমাদেরও কিছু সম্মানবোধ থাকে তো। যা আচরণ করছেন, অশোক স্তম্ভ সরিয়ে নিয়ে জোড়া ফুল লাগিয়ে দিলে আমরাও তাদের ডিল করতে সুবিধা হবে আমাদের। আজকে বিধানসভা থেকে বিধানসভাতে আজকে বিজেপি বিধায়করা বলেছেন স্পিকারের উদ্দেশ্যে চেয়ার ছাড়ো, এই স্লোগান দিয়ে তারা স্পিকার কটাক্ষ করছেন চেয়ারের জন্য। দেখুন, বিধানসভার ভেতরে যে ঘটনা ঘটেছে সে নিয়ে আমাদের পরিষদীয় দলনেতা, চিফ হুইপ তারাই বলবেন। বিধানসভার ভেতরের বিষয় আমার জানা নেই, সে নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। আজকে যে ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা আজকে আরেকবার, আপনাদের দলের বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি বলছেন যে আমাদের বেরিয়ে আসা ঠিক হয়নি, মানুষ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছে, মানুষের কথা আমরা বিধানসভায় দাঁড়িয়ে বলবো। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাজেটের উপর, শিক্ষা নিয়ে, কিন্তু আমরা সেই জায়গায় কথা বলতে পারলাম না। এটা বেরিয়ে আসাটা আমাদের উচিত হয়। উনি বঙ্কিম ঘোষ কথা বলতে পারলাম না এই কথাটা বলেছেন অধ্যক্ষ এবং তৃণমূলের ভেতরে যে অগণতান্ত্রিক পরিবেশ ওখানে তৈরি করেছেন সেই নিয়ে। একদম ঠিক কথা বলেছেন যে সুচারুরূপে বিধানসভা চালানোর দায়িত্ব বিধানসভা স্পিকারের এবং পরিষদীয় দলের, শাসক দলের। তারাই ঠিক করবেন যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। বলাই হয় যে আইনসভা বিরোধীদের। আইনসভায় এই বিষয়গুলি কখন আসবে? যখন সরকার এবং অধ্যক্ষ সুচারুভাবে বিধানসভা পরিচালনা করতে চাইবে। তারা যদি সুচারুভাবে পরিচালনা করতে না চান, বিরোধীদের কণ্ঠ রোধ করেন, বিরোধীদের বলতে না দেন, তো সেই কথাই বিমান বাবু বলেছেন এবং উচিত কথা বলেছেন। আমিও কোট আনকোট যে বললাম সেটাই পার্টির অবস্থান, যে বিমান বাবু বলতে চেয়েছেন যে অধ্যক্ষ এবং শাসক দল সঠিকভাবে বিধানসভা পরিচালনা করতে না পারায় এই যে 2,33,00,000 ভোটারের ভোট আমরা প্রতিনিধিত্ব করি, সেই আওয়াজ বিধানসভায় আমরা তুলতে পারিনি। ভুল হয়েছে কথাটা বললেন কেন তাহলে? যে আমাদের ভুল হয়েছে, তারা বেরিয়ে আসে না। আমাদের কথা প্রসঙ্গে বলি,
অশান্তির মুলতবি প্রস্তাব আজকে বিজেপি দিয়েছিল বিধানসভায়, সেখানে হিন্দু শব্দটাকে বাদ দিতে বলেছেন স্পিকার। এটা নতুন কথা নয় তো। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কলেজে যখন পুলিশ প্রহরায় আদালতের নির্দেশে সরস্বতী পূজা হলো, উনি কি গেছিলেন অঞ্জলি দিয়ে প্রসাদ খাওয়ার জন্য? কিন্তু উনি ফুরফুরা চলে গেছেন। ফুরফুরা গেলেই ওনার মেজাজ ফুরফুরে হয়ে যায়। কিন্তু হিন্দু বাঙালি প্রস্তুত আছে এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় গিয়ে মেজাজ ফুরফুরে রাখা যাবে না। তার পোশাক পরিয়ে ডিজিকে বসিয়ে দিচ্ছেন। নামাজ আদা করা হচ্ছে, সেখানে পোশাক পরিয়ে ডিজিকে বসিয়ে দিচ্ছেন। কিছুই কি আর থাকবে না ভারত পশ্চিমবঙ্গের নিয়ম শৃঙ্খলা আইন কানুন? ডিজিপিও তাই পূর্ণ পোশাকে চুপি পরে সেখানে বসে আছেন। হুজুরি হয়ে যান না পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি, ডিজিপি, হোম সেক্রেটারি, হুজুর হয়ে যান। তারা জালসা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু বিরোধী সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাই বিধানসভা নথিতে হিন্দু শব্দ বাদ যাবে সেটাই স্বাভাবিক। বাঙালি দেখছে, বাঙালি স্থির করে নিয়েছে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অতীত করবে এবং বাঙালি আবার নতুন করে পশ্চিমবঙ্গের বাঙালির ভবিষ্যৎ লিখবে। সেই ভবিষ্যৎ হচ্ছে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। পূর্ব বর্ধমানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সরকারি প্রকল্পের কাজের জন্য ঠিকাদারের কাছ থেকে পঞ্চায়েত প্রধান কাটমানি নিচ্ছে। মানে প্রত্যেকটা প্রকল্পের জন্য কাজের জন্য 2%, 5%। দেখুন, তৃণমূলী পঞ্চায়েত প্রধান ঠিকাদারের কাছে যদি কাটমানি নেয়, অনুগ্রহ করে বলছি আর খবর করবেন না। যদি তৃণমূলের কোনো জনপ্রতিনিধি, কোনো প্রশাসনের লোক কোনো ঠিকাদারকে বলেন যে আপনাদের কাজে সহযোগিতা করছি, সেটা ভালো করে খবর করুন। তৃণমূল মানেই তোলামূল, তোলামূল মানেই কাটমানি আর সিন্ডিকেট রাজ। এ কথাই তো আমরা বারবার বলছি। গরিব মানুষের বাড়ি দিয়ে যে 20,000 টাকা নিয়ে নিতে পারে, এই রাজ্য সরকার দিয়ে যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা, তার থেকে 10-20,000 টাকা করে নিয়ে নিয়েছে। রাজ্য সরকারই এমন 100 এফআইআর করেছে। খোঁজ নিন আপনারা, কোথায় গেল আপনাদের তদন্তমূলক সাংবাদিকতা? পঞ্চায়েত দপ্তর তোলাবাজির জন্য পঞ্চায়েত দপ্তর 100 এফআইআর করেছে বিভিন্ন জেলার। সরকারটাই তো তোলাবাজির সরকার। এবং এটা তো আমরা না, তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ তার রেট বেঁধে দিয়েছেন 25-75-এর। খোদ ভার্চুয়াল ব্যানার্জি তার ভার্চুয়াল মিটিং এ বলেছেন যে আমার নামে এবং প্যাকপ্যাকের নামে টাকা তোলা হচ্ছে। প্যাকপ্যাকও আদুরে নাম, তার মানে টাকা তো তোলা হচ্ছে। ভার্চুয়াল ব্যানার্জি যদি বলে থাকেন যে টাকা তোলা হচ্ছে, তার মানে টাকা তোলা হচ্ছে। বলছেন কেউ টাকা দেবেন না, যারা দিয়ে বসে আছে। বলছে চেয়ারম্যান করব কিছুদিন, বলছে চেয়ারম্যান থেকে নাম কেটে দেবো কিছুদিন, মানে দুজনের কাছ থেকে টাকা তুলছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চাইছে এবং 26-এর নির্বাচন এক ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড থেকে প্রচার শুরু করলে, যেভাবে তিনি শিল্পায়নের জন্য স্পেনে গিয়ে শালবনী শিল্প কারখানার চুক্তি করেছিলেন, তেমনি পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রচার উনি অক্সফোর্ড থেকে শুরু করলেও রামনবমীর দিন 6 এপ্রিল থেকে বাংলার সনাতনী হিন্দুরা পথে ঘাটে নামবে এবং বাংলাকে বুঝিয়ে দেবে যে পরিবর্তন আসছে। প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে বিরোধীরা আমাদের নামে খারাপ কথা লিখে ইমেল করেছে, সেসব আমাদের হাতে এসেছে। আপনাদের বলছি, আমাকে অপমান করুন কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। বাঙালির আর ভরসা আপনাকে নেই। আমি অতীতের আর বলতে চাই না। কোন সফরে কয়লা মাফিয়াকে নিয়ে গেছেন, কোন সফরে গিয়ে চামচ চুরি হয়েছে, এরকম নানা ঘটনা ঘটেছে। তাই অন্ততপক্ষে এবারে লন্ডন সফরে গিয়ে এমন কিছু করবেন না যাতে বাংলার সম্মান নষ্ট হয়। আপনি বিদেশ যান, আপনি অক্সফোর্ড কেন, আপনার এর মাঝখানে যে মহাকাশের নিয়ে পড়াশোনাটাও হয়ে গেছে, সেটা জেনেও খুশি হলাম। সেটা নিয়েও বলেন পশ্চিমবঙ্গ থেকে আপনি ওই ডায়মন্ড হারবার থেকে কিভাবে মহাকাশ যান পাঠাবেন, সেটা নিয়েও বলে আসবেন। আপনার জন্য শুভকামনা রইল। ইমেল কি করা হয়েছে? মানে বলছেন যে বিরোধীরা দেখুন, ইমেল করা হয়েছে কিনা সেটা ওনার জেমস বন্ড বলতে পারবেন ওনাকে। ওনার তো একজন জেমস বন্ড আছেন না, তো ওনার জেমস বন্ড বললে তাহলে তিনি বলুন কে ইমেল করেছেন, কেন ইমেল করেছেন। কিন্তু আমরা যেটা বুঝলাম যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ
কোনো একটি কলেজে তাকে কোনো এক বিয়ার কোম্পানির মালিকের উদ্যোগে বক্তৃতা দিতে ডাকা হয়েছে, আলোচনা করতে ডাকা হয়েছে। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে বক্তৃতা করা আর ধরুন সুরেন্দ্রনাথ কলেজের ক্যান্টিনে বক্তৃতা করা তো এক না। বাঙালিকে বোঝার জন্য এই উদাহরণটুকুই যথেষ্ট। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা দুটো প্রশ্ন আছে। একটা হলো যে বারাইপুরের যে ঘটনা ঘটেছিল অগ্নিসংযোগ এবং মন্দির ঘটনা, এই বিষয়ে সেই পুলিশ পারমিশন দিয়ে আমার পারমিশন ক্যান্সেল করা এবং কালকে যে দেখুন বারুইপুরের ঘটনা আমরা আজকেই ছাড়ছি না। আপনি জানেন যে বিরোধী দলনেতার পক্ষ থেকে আদালতে যাওয়া হয়েছে, তার নিরাপত্তা এবং এতজন সেন্ট্রাল প্রোটেক্টিভ, যতজন এমএলএ গেছিলেন প্রত্যেকেই সেন্ট্রাল প্রোটেক্টিভ, তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমাদেরকে সেভাবে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি, প্রোগ্রাম আমাদের যা ছিল সেটা করতে দেওয়া হয়নি, কাটছাট করতে হয়েছে, অর্থাৎ গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে। তৃতীয়ত, আজকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কিছুক্ষণ আগেই কলকাতা উত্তরের থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত সর্বত্র পথে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নেমেছে, তমলুকেও বিক্ষোভ হয়েছে। চতুর্থত, আমরা 27 তারিখ আবার ওখানে বড় জমায়েত করব, এসপি অফিসে এসপি কে ঘিরে রাখবো। এটা কেন করছে, উদ্দেশ্যটা কি? হারছে তাই করছে। তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন পড়তে পারছে 2026-এর, হিন্দু বাঙালির মন ঘুরে গেছে বুঝতে পারছে, তাহলে প্যাক প্যাক হিন্দু হিন্দু করে পোস্টার দেয়। মমতা ব্যানার্জিকে হিন্দু হিন্দু করতে হয়, আমরা খুশি উনি হিন্দু হিন্দু করছেন, কারণ এবার তো বুঝতে পারছেন যে এতদিন দুধেল গায়ের দুধ খেয়েছেন, এবার জোড়া পায়ে লাথি খাওয়ার সময় তার এসে গেছে। পুলিশ কমিশনার রামনবমী নিয়ে সতর্কতার বার্তা দিলেন এবং বললেন খুব কড়া ব্যবস্থা হবে। গতবারও রামনবমীতে রিষড়া এবং হাওড়ায় যে গোলমাল হয়েছিল সেটা পুলিশি ব্যর্থতার জন্য হয়েছিল। আমরাও পুলিশ কমিশনারকে বলতে চাই যে সনাতনী বাঙালি অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের এবার 2000 জায়গায় রামনবমীর শোভাযাত্রা হবে, রামের পুজো হবে। রামনবমী বিজেপির প্রোগ্রাম না, বাঙালি সমাজের হিন্দু বাঙালির সামাজিক প্রোগ্রামে পরিণত হয়েছে। গতবার রিষড়া যার এনআইএ তদন্ত চলছে এবং হাওড়ার ঘটনায় প্রমাণ হয়েছিল যে সেটা পুলিশি গাফিলতি ছিল। কোথাও যেন পুলিশি ব্যবস্থার সামান্যতম কোনো গোলমাল না থাকে, যদি গোলমাল থাকে সেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের আমরা আদালতে টানবো। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা তিনি সরাসরি নাম করে বলছেন সঞ্জয় বক্সি, স্মিতা বক্সিরা দলের শত্রু, তৃণমূলের গোষ্ঠীবন্ধ লেভায় চেষ্টা। দেখুন, ভাইপো পিসিকে বলছে দলের শত্রু, পিসি ভাইপোকে বলছে দলের শত্রু। এক্ষেত্রে তাদের নিচের তলার কিছু লোক বলবে এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, ওটাই স্বাভাবিক। আসলে হচ্ছে বকরাবাজির শত্রুতা। রাহুল গান্ধী বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন দিল্লিতে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বন্ধুত্ব থাকবে, রাজ্যে তারা বিরোধিতা করবেন, বিজেপির বিরুদ্ধে তারা একাট্টা। ঠিক আছে, এখন তৃণমূল জোড়ো কর্মসূচি তার মানে নিয়েছেন বলে বোঝা যাচ্ছে, কিন্তু 90টা নির্বাচন হারার পরে আমরা এখনো পাপ্পুকে পাপা বানাতে পারলাম না। কি করা যাবে? আর কটা নির্বাচন হারলে পরে উনি স্বীকার করে নেবেন এবং স্থায়ীভাবে বিপাশনায় চলে যাবেন। পশ্চিমবঙ্গের রিয়ালিটিতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, এবং সেই লড়াইয়ে 26-এর নির্বাচনে আমরা পর্যুদস্ত করব তৃণমূল কংগ্রেসকে। শুভেন্দু অধিকারী তমলুকের মিছিল থেকে সেট করে দিয়েছেন 180টা আসনের টার্গেট, আপনাদের টার্গেটটাই না তার থেকেও বেশি? দেখুন, আমাদের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব। বিরোধী দলনেতা যখন একটি নির্দিষ্ট আসন সংখ্যা বলেছেন, উনি বলতে চেয়েছেন যে আমরা 180টি আসন বা তার উপরে জিতব। ঠিকই আছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য 150-এর উপরে যতদূর যেতে হয় আমরা যাব। জামাই তো আগের আচ্ছা কি হয়েছিল, এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিচ্ছেন তারই এক আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী। ইডি বলছে এবং ইডির অভিযোগ যে এই আত্মীয়র নামে এই স্কুলের জমিটা কেনা হয়েছিল। দেখুন, তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এইখানে হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার যে বাগ কমিটি, বিচারপতি বাগ কমিটি তৈরি করেছিল, সেই বিচারপতি বাগ কমিটির রিপোর্ট পড়লেই বুঝতে পারবেন যে এই দুর্নীতি কতটা, মানে কত স্বচ্ছভাবে নিপুণভাবে এই দুর্নীতি হয়েছে। এবং বাগ কমিটির রিপোর্ট তো তখন সিবিআই তদন্ত হয়নি। বাগ কমিটির রিপোর্টের পরেতে আর স্কুল শিক্ষা মন্ত্রী, স্কুল শিক্ষা দপ্তরের কিছু বলার নেই। এবং এই যে তদন্ত চলছে, সেই তদন্তের প্রাথমিক প্রাইমারি ডকুমেন্টটা রাজ্য সরকারেরই তৈরি করে দেওয়া।
বাকি সব প্রক্রিয়া এর জবানবন্দি ওর তো আইনগত প্রক্রিয়া, ট্রায়ালের প্রক্রিয়ার মধ্যে চলছে, নিয়ে আমাদের কিছু বলার না নেই। মানে জামাই প্রথমে রাজ্জাককে দিল, পরে আত্মীয়রাও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই যাচ্ছে। দেখুন, জামাই যদি নিজের না হয় তাহলে আর আত্মীয়রা কি হবে? এমনিতে আমরা জানি যে বাংলা একটা লঘু কথা আছে, আমরা বলতে চাই না, যে শ্বশুরের কামাই খেয়ে গেল জামাই। তো এখন এই শিক্ষা দুর্নীতির ঘটনায় আমরা দেখছি যে জামাই শুধু কামাই শুধু খেয়ে গেল না, জামাই জেল যাত্রাটাকে আরো কনফার্ম, জেলে থাকাটাকে আরো কনফার্ম করে দিল। এই আত্মীয় দুর্ভাগ্য পার্থ চট্টোপাধ্যায়ের এমন জামাই উনি করেছেন। জগন্নাথ দা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা ৯/৬ ঘটনা ঘটেছে। দিনহাটা পুরসভার চেয়ারম্যানকে সোপর্দ করলো কলকাতা হাইকোর্ট এবং বলছেন যে আবাস যোজনার প্রাপকদের থেকে ২০,০০০ টাকা করে নিয়েছেন, কিন্তু টাকা দেওয়ার পরেও অনেকের কাজ হয়নি, টাকা ফেরতও পাননি। দেখুন, যদি পুরো এলাকার মধ্যে হয়ে থাকে, আমার ধারণাটা বাংলার বাড়ি প্রকল্প হবে। এবং আমরা তো বারবারই বলছি যে তৃণমূল মানে তোলামূল, তৃণমূল মানে কাটমানি সিন্ডিকেটবাজি, তৃণমূল মানে চুরিবাজি, চাঁদাবাজি। এবং প্রতিটি ঘটনা, দিনহাটা হোক বা বর্ধমান, বিক্ষিপ্ত ঘটনা দিয়ে দেখলে তো হবে না। এইভাবে প্রধানমন্ত্রীজি ৪৫ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে বসে আছেন। শুধু দুটি কথা বলেছেন, যে আপনারা যে ধরেছেন ৪০টি গ্রাম পঞ্চায়েতে যে চোরগুলোকে ধরা পড়েছে তার বিরুদ্ধে এফআইআর করে টাকাটা উদ্ধার করে রাজকোষে জমা করে দেবো, আমি ৪৫ লক্ষ বাড়ি ছেড়ে দেবো। দিচ্ছে না সরকার। তার জন্য ১৫,০০০ কোটি টাকার আর্থিক বোঝা ওঠালো। তার ফলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয় বন্ধ হয়ে গেল, নুন আনতে পান্তা ফোরানো অবস্থা। কিন্তু তারপরেও মাত্র ৪০টি জায়গা থেকে খুব বেশি হলে ১০০-২০০ চোরকে উদ্ধার করা যেত। আমরা তো বলেছিলাম যে চোর ধরো, জেল ভরো, তারপরে শুরু হোক। সেই ৪০টি পঞ্চায়েতের যারা চুরি করেছে পঞ্চায়েতের টাকা কাটমানি, যারা কেন্দ্রীয় তদন্তে ধরা পড়েছে, ৩৩৫৪ পঞ্চায়েতে তো বলা হয়নি, ৪০টি পঞ্চায়েতে বলা হয়েছিল, সেটাও করলো না। কি ভুল কথা বলা হয়েছিল? যে গরিব মানুষের টাকা যে চুরি করে নিয়েছে, তার পকেট থেকে সেই টাকা চুরি করে তার নামে এফআইআর করে সেই টাকা রাজকোষে জমা করা অন্যায়। যদি চোর না ধরে তাহলে এই ৪৫ লক্ষ গরিব মানুষকে তারা এইভাবেই বঞ্চনা করে চলেছে। দাদা, আজকে দিনহাটার বিধায়ক নিখিল রঞ্জন যখন হাজিরা দিতে গেছিল, তখন আদালত চত্বরেই তাকে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা এবং তার ফিরে যাওয়ার সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। পশ্চিমবঙ্গের সর্বত্র, গতকাল বারুইপুর, আজকে দিনহাটা। নিখিলদা একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক, অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার প্রতি যদি এই আচরণ করা হয়, তাহলে আর ঘটনাস্থল যদি দিনহাটা হয়, তাহলে ভবিষ্যৎ কি তা বুঝতেই পারবেন। ওটা উদয়ন গুহর এলাকা। এবং রাজীব জৈনের নেতৃত্বে হিউম্যান রাইটস কমিশনের যে আদালতে পড়া পরবর্তী হিংসার রিপোর্ট, তাতে চিহ্নিত যে ২১ জন গুন্ডার কথা বলা আছে, তাতে উদয়ন গুহর নাম আছে। তো বোঝা যাচ্ছে আচরণ ঠিক, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট যে ঠিক ছিল, এখন সেগুলি বোঝা যাচ্ছে। মানুষের শেষ ভরসা হয়ে আছে আদালত। আদালত আছে বলেই মানুষ বারবার আদালতের কাছে আসছে এবং এই রাজ্য সরকারকে কখনো কানমোলা কখনো নাকমোলা দিচ্ছে, সে দিনহাটা হোক আর যে কোনো জায়গায় হোক। এবং আমরাও বলছি জনতাকে যে আদালতের কাছে যখন আসছেন, এরপর তৈরি হন, ভোটার লিস্টটা পরিষ্কার করুন, ২৬শে বিদায় দিন। শাহজাহান শেখের স্ত্রী এবং থানায় অভিযোগ দায়ের করেছেন যে রবীন মন্ডল নামে একজন ২৫ লক্ষ টাকা তছরূপ করেছে। কিন্তু এই অভিযোগটা তখনই হয়েছে কদিন পরে, যে রবীন মন্ডল গতকালই থানায় অভিযোগ করেছিলেন যে তাকে জেল থেকে শাহজাহান ফোন করে হুমকি দিচ্ছে। তারপরে শাহজাহানের স্ত্রী আজকে তার নামে পাল্টা অভিযোগ করলেন। দেখুন, শাহজাহান যদি জেল থেকে হুমকি দেয়, তার মানে বুঝতে হবে তিনি জেলের মধ্যে বহাল তবিয়তে রসে বসে আছেন। এবং এই ঘটনা পশ্চিমবঙ্গেই সম্ভব। সন্দেশখালীর মায়াদের রাত ১২টায় নিজের ডেরায় ডেকে পিঠে বানানোর প্রস্তাব যিনি বছরের পর বছর দিনের পর দিন দিয়ে গেছেন, যে শাহজাহান তার বাহিনী, সেই বাহিনী হয়তো জেলেও পিঠে বানাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার এই পাপ আপনাকে ছাড়বেন। আপনাদের মানে বিরোধীদের মদন মিত্র আজকে বিধানসভা থেকে বেরিয়ে বলছেন আপনারা সবাই ভালো না। দেখুন, নিজের প্রতিরূপ যদি উনি অন্য কোথাও দেখতে পান, আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু মদনদা এই সময় বলেছেন, নর্মালি সন্ধ্যের পর উনি আরো রঙিন হন। এবং মদন দা যখন
ওই কি একটা হুইস্কি সানগ্লাস না কি, ওরা নিজের কথায় সেটা পরে যখন বলেন চমৎকার লাগে আমার। তাই উনি নিজের প্রতিরূপ সর্বত্র দেখছেন। মদনদা ডাক্তারও দেখিয়ে নিন। জনতা আর্জিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী, তাকে দার্জিলিং এর যক্ষা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বদলি করা হয়েছে। যদি বেনিয়ম ভাবে এই বদলি হয়ে থাকে, যদি এর মধ্যে প্রতিশোধমূলক আচরণের জন্য এই বদলি হয়ে থাকে, তা অত্যন্ত নিন্দনীয়। সুবর্ণ গোস্বামী কোন মতাদর্শের, সুবর্ণ গোস্বামীর অতীত কি, আমরা সে নিয়ে ময়না তদন্ত করছি না, কিন্তু রাজ্য সরকারের প্রতিহিংসামূলক এই আচরণ শুধু তাই না, এটা একটা টোকেন মাত্র। আমাদের কাছে খবর আছে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত সমস্ত ডাক্তারদের নিয়েই স্বাস্থ্য ভবন কোনো না কোনো কড়া পদক্ষেপ নেবে বলে ঠিক করে রেখেছে। রামনবমী এলে হিংসার আশঙ্কা করেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। বিদেশ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী কুচক্রীদের ঘাড়ে দায় ফেললেন। কারা এই কুচক্রী, কারা এই বড় শত্রু? হিন্দুদের উৎসবের আগেই অশান্তির ঝিকির কেন তোলা হয়? হিন্দুদের তিনি ভয় পান, তাই তিনি একজন হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, তাই তিনি চান না বাংলায়